ডিসেম্বর সোমবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এটিএসপিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ইসি গঠন নিয়ে সব চোখ রাষ্ট্রপতির দিকে, 5 দলের সংলাপ শেষ। খুলে দেওয়া কারখানায় পুলিশি টহল, শ্রমিকদের হয়রানির অভিযোগ। জঙ্গি সংগঠনের নারী ইউনিট সরাসরি হামলায় অংশ নেওয়ার প্রস্তুতি। নির্বাচন কমিশন গঠনের প্রথম 5 দলের সংলাপ কাল শেষ হয়েছে। কাল রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টিকে দিয়ে দ্বিতীয় দফার সংলাপ শুরু। সোমবার রাষ্ট্রপতির সাথে সংলাপে আইন প্রণয়ন সহ 7 দফা প্রস্তাব দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। এরই মধ্যে বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছে। সব দলের মধ্যে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল বিএনপি। সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় পার্টিও। মঙ্গলবার রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি অংশ নেবে রাষ্ট্রপতির সংলাপে। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাসানাত আলী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল ইসলাম শাহীন এবং বগুড়া থেকে সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি বজলুল করিম বাহার। নির্বাচন কমিশন নিয়ে ডক্টর হাসানাত আলী, নির্বাচন কমিশন নিয়ে বিএনপি একটি প্রস্তাব দেওয়ার পর রাষ্ট্রপতি রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসছেন, 5টি দলের সাথে বৈঠক শেষ করছেন। আগামী নির্বাচনের জন্য একে আপনি কতটা ইতিবাচক মনে করছেন ডক্টর হাসানাত আলী? ধন্যবাদ খালেদ। নিঃসন্দেহে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্পষ্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে যে সুস্পষ্ট প্রস্তাবনা দেন, সেই প্রস্তাবনা বিএনপি নেতৃবৃন্দ মহামান্য রাষ্ট্রপতির দপ্তরে পৌঁছিয়ে দেওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এটি রাষ্ট্রপতিকে অবশ্যই সাধুবাদ জানাই আমরা, এবং আমি মনে করি যে এই আলোচনার মধ্য দিয়ে যে রাজনৈতিক একটি জোট এবং আগামী জাতীয় নির্বাচন একটি ক্যাডবল সুষ্ঠু নির্বাচন হবে এবং একটি সুসংগঠিত এবং শক্তিশালী এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে এই আলোচনা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। কিন্তু দুঃখের ঘটনা হলো যে আজকে যে রাজনৈতিক দলগুলো মহামান্য রাষ্ট্রপতির কাছে যে নির্বাচন কমিশনকে গঠন করার জন্য যে সমস্ত প্রস্তাবনাগুলো দিচ্ছেন, কিন্তু তাদেরকে প্রায় আজকে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল দীর্ঘদিন, জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় ছিল দীর্ঘ 8 বছর, বিএনপি প্রায় 3 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু সংবিধানের 18-1 অনুচ্ছেদে 18-1 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে বলা আছে যে মহামান্য রাষ্ট্রপতি দেশে একটি বিদ্যমান আইন সেই আইনের আলোকে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে মনোনীত করবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে বর্তমান সরকারি দল বা সরকারি দল বিএনপি, জাতীয় পার্টি তারা ক্ষমতায় থাকলেও তারা কিন্তু সেই সংবিধানের বিঘোষিত নীতিমালা অনুযায়ী কেউই কিন্তু আইন প্রণয়ন করেননি। আজকে মহামান্য রাষ্ট্রপতি, আমরা জানি যে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু সাংবিধানিকভাবে তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কাজ করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু মহামান্য রাষ্ট্রপতির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এটি কতটি ফলপ্রসূ হবে বা মহামান্য রাষ্ট্রপতি তার আইনের সীমাবদ্ধতার বাইরে এসে তার নৈতিক প্রভাব এবং ক্ষমতাকে প্রয়োগ করে একটি সুস্পষ্ট এবং নীতিমালাহীন অবস্থায় নিরপেক্ষ এবং শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারবেন, সেটি কিন্তু সন্দেহের অবকাশ থেকেই। সেক্ষেত্রে আমি যেটা মনে করি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসাবে, যে সংসদ বিদ্যমান, এই সংসদে যদি বর্তমান সরকারি দল যদি সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটায় এবং একটি সংবিধানের আলোকে একটি সুস্পষ্ট নীতি প্রণয়ন করেন বা আইন প্রণয়ন করেন, তাহলে সেই আইনের আলোতে মহামান্য রাষ্ট্রপতি কিন্তু একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে পারেন। যে নির্বাচন কমিশনের নেতৃত্বে যে রাজনৈতিক অচল অবস্থা, নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর যে সুস্পষ্ট প্রস্তাবনা,
সেই সমস্ত কিছুর বিতর্ক এবং সমালোচনার অবসান হতে পারে। এবং ডক্টর হাসনাত আলী, আপনাকে ধন্যবাদ। আমি জনাব শহীদুল ইসলাম শাহীনকে একই প্রশ্ন করতে চাই। একটু আমার প্রশ্নটি এই ক্ষেত্রে এরকম যে রাষ্ট্রপতি এই পর্যন্ত 5টি দলের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন, সবাইকেই বলেছেন সবার মতামতই নির্বাচন কমিশন গঠনে সহায়তা করবে। সব দলের সব রকম মতামতের মাধ্যমে কি নির্বাচন কমিশন আসলে গঠন করা সম্ভব, যেখানে আমরা জানি যে একটি রাজনৈতিক দল থেকে আরেকটি রাজনৈতিক দলের চিন্তা ভাবনা, আদর্শ এবং অবস্থানগত অনেক পার্থক্য রয়েছে? জনাব শহীদুল ইসলাম শাহীন। দেখেন, আমি এই ক্ষেত্রে একটা কথা বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এরপরেও এত মতপার্থক্যের মধ্যে কিছু কিছু বিষয়ে দেখা যায় একটা ঐকমত্য সৃষ্টি হয়ে যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি মহামান্য রাষ্ট্রপতির কাছে বিএনপি সহ একেবারে আজকে জাতীয় সমাজতান্ত্রিক দল পর্যন্ত যারাই লিখিত প্রস্তাবনা দিয়েছে, এখানে একটা ঐক্যের সুর বের হয়ে এসেছে যে সবাই চাচ্ছেন সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠন বিষয়ক একটা আইন প্রণীত হোক। এখন আইন প্রণয়নের দায়িত্বটা হচ্ছে আইন বিভাগের, অর্থাৎ পার্লামেন্টের। কিন্তু পার্লামেন্ট যদি সেশনে না থাকে, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিরও অধ্যাদেশ প্রণয়নের মধ্য দিয়ে আইন প্রণয়নের একটা ক্ষমতা বা একটা সাংবিধানিক উনার অধিকার রয়েছে। কিন্তু জনাব শহীদুল ইসলাম শাহীন, আপনি একজন বিশিষ্ট আইনজীবী, সিলেট আইনজীবী সমিতির সভাপতি। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে রাষ্ট্রপতি যে অধ্যাদেশ জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে, যেটাকে আমরা রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলি, সেইটিও তো প্রধানমন্ত্রীর পরামর্শেই তাকে বাস্তবায়িত করতে হবে। সেই ক্ষেত্রে সেটিকে কি আমরা রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা বা ইনহেরেন্ট ক্ষমতা বলতে পারি কিনা? রাষ্ট্রপতি দুটি ক্ষেত্র ছাড়া সব ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর উনি পরামর্শ নিতে হয় ছাড়া কাজ করতে পারেন না। কিন্তু তার উপরে একটা কথা আছে যে রাষ্ট্রপতি ইচ্ছা করলে যদি কোনো বিশেষ বিষয়কে এজেন্ডাভুক্ত করতে বলেন, তাহলে মন্ত্রিপরিষদ সেটাকে এজেন্ডাভুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি যদি আজকে মন্ত্রিপরিষদকে বলেন যে নির্বাচন কমিশন বিষয়ক সাংবিধানিক চাহিদা মেটানোর জন্য একটা খসড়া আইন প্রণয়নের বিষয়টি আপনার মন্ত্রিসভার বৈঠকে অন্তর্ভুক্ত করুন আলোচ্য সূচিতে, আপনি কি মনে করেন যে মহামান্য রাষ্ট্রপতি এই মন্ত্রিপরিষদ বিভাগকে বা মন্ত্রিপরিষদকে এই কথাটি বলতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া? ওইটা উনি কিন্তু এজেন্ডাভুক্ত করার একটা ক্ষমতা তার আছে, সেই এজেন্ডা আলোচ্য সূচি অন্তর্ভুক্ত করার জন্য তিনি মন্ত্রিপরিষদকে বলতে পারেন। এটি আপনি কোত্থেকে, মানে কিসের সাপোর্টে বলছেন সেটিও আমাদের একটু বলবেন কি? হ্যাঁ, এটা দেখেন আপনারা, সংবিধানে এই রাষ্ট্রপতির যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোর মধ্যে আছে যে তিনি মন্ত্রিপরিষদকে কোনো কিছু আলোচনায় অন্তর্ভুক্ত করার জন্য বলতে পারবেন। আর বাকি যে কাজগুলো আপনি বললেন, সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া কোনো কাজই তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বা সুপারিশ ছাড়া করতে পারবেন না। আপনি মনে করছেন যে সেই আলোচনায় পক্ষভুক্ত করতে পারবেন? আমি আপনার কাছে আবার আসবো। ডক্টর হাসনাত আলী, আপনার কাছে চট করে একটু শুনে আসি, অ্যাডভোকেট শহীদুল ইসলাম শাহীন যেটি বলছিলেন, সিলেট আইনজীবী সমিতির সভাপতি, সেই বিষয়টিতে আপনি একমত কিনা? রাষ্ট্রপতি কি আসলে কোনো কিছু আলোচনাভুক্ত করতে স্বাধীনভাবে বলতে পারেন কিনা? আপনি কি মনে করেন? আমার মনে হচ্ছে যে রাষ্ট্রপতি পারেন না। আপনার সাথে খালেদ, আমি একমত যে রাষ্ট্রপতি কোনোভাবেই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো কিছু করতে পারেন না, যদি বিদ্যমান কোনো আইন সেখানে না থাকে। তো অতএব আমি মনে করি যে এইভাবে সম্ভব নয়। এখন পার্লামেন্ট কিন্তু চলছে, যদিও জেলা পরিষদ। প্রফেসর হাসনাত আলী, আপনার কাছে আমি এবার পরে আসছি। আমি বজলুল করিম বাহার, সাবেক সভাপতি সাধারণ সমাবেশে আপনার কাছে যেতে চাই। কবি লেখক বগুড়া, যে বিভিন্ন দলের সাথে রাষ্ট্রপতির যে বৈঠক, সেই বৈঠক আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন কিনা, জনাব বজলুল করিম বাহার? ধন্যবাদ আপনাকে। যেহেতু রাষ্ট্র পরিবেশ বান্ধব, গণতন্ত্র বান্ধব একটি সহায়ক ভূমিকা নেয়, সেই ক্ষেত্রে বর্তমান যে ভূমিকা, এটা আমাদেরকে আশার সঞ্চালন করেছে বলে আমি বিশ্বাস করি। সত্যি এটা আশাব্যঞ্জক যে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত এই প্রস্তাব উনি গ্রহণ করেছেন এবং সুনির্দিষ্টভাবে সকলকে নিয়ে একটা সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠনের একটা ভূমিকা উনি গ্রহণ করেছেন। এটা আমাদের আশাব্যঞ্জক, যথেষ্ট আশার সঞ্চালন করে যে ইতিমধ্যে বর্তমানে দেশে যে অবস্থা, গণতন্ত্রের যে অসহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেখানে আমি মনে করি যে এটা একটা মানে অত্যন্ত ব্যর্থ
একটা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সেই সঙ্গে আমার একটা কথা, যে ইতোমধ্যে মানে এখানে ঘোষিত প্রস্তাব গ্রহণ করা হয়েছে যে সাধারণত নির্বাচন কমিশনার এই যাবৎ ধরে পুরুষই এসেছে, যেখানে নারীর নির্বাচন কমিশনার নিয়েও কিন্তু এক ধরনের প্রস্তাব এসেছে। আমি আমার পক্ষ থেকে আমি মনে করি, যেহেতু সংবিধান আমাদের নারীর সমতা, নারী এবং পুরুষের সমতা বিশ্বাস করে, এই ক্ষেত্রে আমাদের সমস্ত পার্টি যদি সুনিশ্চিতভাবে এই ঐক্যমত্যে আসে, তাহলে একটা নারী আমরা নতুন নির্বাচন কমিশন আমরা দেখতে পারি এবং তার ভূমিকা আমাদের গ্রহণযোগ্য। আপনাকে ধন্যবাদ অ্যাডভোকেট শহীদুল ইসলাম শাহিন। আমি একটি বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনি যেহেতু আইনজীবী, অনেকে আপনার কাছে আসেন, আপনার অনেক কথা আপনাকে শুনতে হয়, এবং আপনার কাছে কি মনে হয় সাধারণ জনগণ যারা রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত নন, বা কোনো আওয়ামী লীগ বা এনপি, জাতীয় পার্টি, জাসদ ইত্যাদি কোনো রাজনীতির সাথে জড়িত নন, তারা কি মনে করছেন আসলেই সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে একটি নির্বাচন কমিশন আমরা দেখতে পাবো? তারা কি মনে করছেন আসলে? আপনি তাদের কাছে কি শুনেন? সাধারণ জনগণের একটা প্রত্যাশা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ প্রধান বিরোধী দল অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগের দুটো জোটের মধ্যে যে বিরোধ চলে আসছিল, যে ওনারা আলোচনায় বসবেন না, কিন্তু রাষ্ট্রপতি এই উদ্যোগটা নেওয়ায় যে আলোচনাটা হচ্ছে, অনেকে মনে করছেন এটা একটা পরোক্ষ আলোচনা অথবা রাষ্ট্রপতির সাথে প্রত্যক্ষ আলোচনা, এবং জনগণ প্রত্যাশা নিয়ে বসে আছে যে রাষ্ট্রপতি যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন সব দলই মেনে নিবে। কারণ এই আলোচনায় যেভাবে বিএনপি আগ্রহ নিয়ে গিয়েছে, আওয়ামী লীগও তাকে মেনে নিয়েছে এবং স্বাগত জানিয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে রাষ্ট্রপতি যে উদ্যোগ নেবেন আমি সেটা মেনে নিব। সুতরাং আমার কাছে মনে হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে আমাদের সাংবিধানিক যে কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে থেকেও কিন্তু এই কাঠামোর ব্যাখ্যা বিশ্লেষণ ইতিপূর্বে বিভিন্ন দেশের, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের কিছু কিছু রিপোর্ট, কিছু কিছু ভার্ডিক্ট আছে, সেগুলো অনুসারে রাষ্ট্রপতি যদি কোনো উদ্যোগ এবং একটা সর্বজনীন একটা নির্বাচন কমিশন গঠন করে রাষ্ট্রপতি উদ্যোগ নিতে পারেন। অধ্যাপক হাসানাত আলী, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে যে মানুষ, আপনার সাথেও অনেকের দেখা হয়, আপনার ছাত্রছাত্রী, অভিভাবক, আপনার সহকর্মী, শিক্ষক, তারা আসলে কি মনে করছেন, যে অংশটুকু আসলে রাজনীতির সাথে সম্পৃক্ত নন, তারা আসলে কি মনে করছেন যে রাষ্ট্রপতির এই উদ্যোগের ফলে কি আমাদের রাজনৈতিক অবস্থার একটু গুণগত পরিবর্তন ঘটবে কিনা? না, এটি আমি তা মনে করি না। মনে করার কারণটা হলো বিরোধটা কিন্তু দুটি রাজনৈতিক দলের মধ্যে, একটি সরকারি দল, আর একদিকে হলো যে দেশের প্রধান এবং অন্যতম বিরোধী দল বিএনপির ভেতরে। অতএব সংলাপটা কিন্তু গোটা দেশবাসী চায় আওয়ামী লীগ প্রধান এবং বিএনপি প্রধানের মধ্যে একটি ফলপ্রসূ সংলাপ। সংলাপের মধ্য দিয়ে শুধুমাত্র নির্বাচন কমিশন নয়, বরং আগামী দিনের নির্বাচন এবং রাজনৈতিক যে বিভাজন, যেগুলো রাজনৈতিক যে বৈরিতা, এই সকল বিষয়গুলোকে ওভারকাম করানো একটি জাতীয় ঐক্যমত দরকার। যেমন সন্ত্রাস বিরোধী যে অভিযানগুলো চলছে বা সঠিক জাতীয় ঐক্যমতের প্রসঙ্গে বলেছেন অধ্যাপক হাসানাত আলী। আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বন্ধ কারখানা খুলে দেওয়ার পর কাজে ফিরেছে আশুলিয়ার শ্রমিকেরা। অস্থিতিশীলতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। চাকরিচ্যুতি মামলা দায়ের ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি ঘটনা ঘটেছে বলে অভিযোগ শ্রমিকদের। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিজিএমের সভাপতি সিদ্দিকুর রহমান এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশাররফা মিশু আছেন আমাদের সঙ্গে। জনাব সিদ্দিকুর রহমান, মজুরি বৃদ্ধির দাবিতে 25টি কারখানা শ্রমিক কাজ বন্ধ করেছিল, সেই সব দাবি দেওয়া নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পেরেছেন কিনা? না, মজুরি বৃদ্ধির ব্যাপারে কোনো শ্রমিক কিন্তু কখনোই কোনো কিছু বলে নাই। কিছুদিন আগে বাসদ একটা মিটিং করেছিল, সেটা হলো আপনার ফ্যান্টাসি কিংডমের সামনে, এবং কিছু অচেনা লোকজনে কিছু লিফলেট বিলিয়েছে। এছাড়া আমাদের শ্রমিকরা যখন কাজ বন্ধ করে যে ফ্যাক্টরিতে, সেই ফ্যাক্টরিতে কিন্তু এই মজুরির কোনো বিষয় ছিল না। বিষয়টা ছিল অন্য কিছু দাবি দেওয়া তাদের ছিল, সেই দাবি দেওয়া নিয়ে তারা তখন কথা বলে, এবং তারপরে এর থেকে একটা দুইটা করে ফ্যাক্টরি কাজ বন্ধ করে বসে থাকে। ওদেরকে যখন জিজ্ঞেস করা হয়, হয়তো দেখা গেছে যে ফিনিশিং কাটিং চলছে,
যদি 2টা 3টা বা 4টা সুইং ফ্লোর থাকে, কোনো সুইং ফ্লোর চলছে আবার কোনো সুইং ফ্লোর কাজ করতেছে না, এই রকম ভাবে প্রথমে শুরু হয়। শুরু হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু এটা আরো কিছু ফ্যাক্টরি বন্ধ হয় এবং যারা কাজ করে বের হয় তাদেরকে যখন মারামারি শুরু করলো বাইরের লোকজন, যারা কাজ করতে চায় না বা কারা রাস্তায়, তখন শ্রমিকরা কাজ বন্ধ করে দিল এবং এক পর্যায়ে দেখা গেল যে কাজ বন্ধ করে তারা বসে থাকে। ওকে, তারও আরো কিছুদিন পরে, কয়েকদিন পরে দেখা গেল যে তারা সকালে পাঞ্চ করে, কার্ডটা পাঞ্চ করে তারা 10-15 মিনিট থেকে বের হয়ে চলে যাচ্ছে। এই ছিল জনাব সিদ্দিকুর রহমান, আপনি আমাদের সঙ্গে থাকেন। আমরা মোশারেফা মিশু আপা আপনার কাছ থেকে শুনি যে আপা, আপনি বিজিএম এর সভাপতিকে শুনলেন, আসলে ঘটনাটা কি এরকমই, কেউ একটি উস্কানি দিয়ে এই শ্রমিক পোশাক কারখানাগুলি কাজ বন্ধ করে দিতে চেয়েছিল কিনা, বন্ধ করেছিল কিনা? মিশু আপা। জি, ধন্যবাদ আপনাকে। আমি খুব পরিষ্কার করে বলি যে আমাদের অভিজ্ঞতা এত বছরে আমরা দেখেছি যে শ্রমিকরা যখন মজুরি বাড়ানোর দাবি করে, মজুরি নিয়ে তারা যখন কথা বলে, তাদের অন্যান্য সমস্যা নিয়ে যখন কথা বলে, সব সময় আমরা দেখেছি যে মালিক পক্ষের দিক থেকে ষড়যন্ত্র বলা হয়েছে, এটাকে ইন্ধন বলা হয়েছে, উস্কানিদাতা বলা হয়েছে। আমাদেরকে উস্কানিদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে, আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, শ্রমিকদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি যে এইভাবে দেখার একটা সমস্যা আছে। এইভাবে দেখলে কিন্তু প্রকৃত অর্থে আমরা সমস্যার কখনোই সমাধান করতে পারবো না। আজকে আপনারা যদি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যে সরকারের সর্বপর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়েছে এবং এর ফলে আজকে কিন্তু বাজারে তার প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পণ্য সবকিছুর মূল্য বেড়েছে। মিশপা, আমরা যেটি জানতে চাইছি যে এই শ্রমিকদের যে বেতন বাড়ানোর বা মজুরি বাড়ানোর যে দাবি, সেই দাবিটি কি স্পেসিফিক কোনো কারখানার জন্য, 2টি কারখানার জন্য, 4টি কারখানার জন্য বা 25টি কারখানার জন্য? আমরা জানি যে বেতন বাড়ানোর দাবি সেটি কেন্দ্রীয়ভাবে শ্রমিকদের সাথে, মালিকদের সাথে, সরকার, শ্রম মন্ত্রণালয়, 4 পক্ষ 5 পক্ষ মিলে একটা আলোচনা হয়। এটি কি কোনো বিচ্ছিন্ন দাবি বা স্পেসিফিক ওই কারখানার জন্য দাবি? এটা কোনো বিচ্ছিন্ন দাবি নয়। আমি আপনার ইনফরমেশনের জন্য এই কথাটা বলতে চাই। আরেকটা হচ্ছে যে বিজিএমের জনসভাপতিকে আমি মনে করিয়ে দিতে চাই, এই বছরের জুন মাসের 1 তারিখে আমরা ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ওনাদের অফিসে গিয়ে, হাতিরঝিলে ওনাদের যে অফিস বিজিএমের, সেই অফিসে গিয়ে 12 সংগঠনের 12 জন নেতা আমরা ওনার কাছে একটা স্মারকলিপি দিয়েছি এবং সেই স্মারকলিপিতে আমাদের উল্লেখ করা আছে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মূল মজুরি 10,000 টাকা এবং মোট মজুরি 16,000 টাকা দিতে হবে। এবং এটা থেকে শুরু করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন ইত্যাদি অনেকগুলি বিষয় ছিল। কিন্তু উনি এখন বললেন যে ওই বাসদ একটা প্রোগ্রাম করেছে, এর আগে ওনারা কোনো তরফ থেকে এবং কেউই এই মজুরি প্রশ্ন উত্থাপন করেনি। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। জনাব সিদ্দিকুর রহমান, আপনি মিশাপার প্রশ্নটি নিশ্চয়ই শুনেছেন। আরেকটি প্রশ্ন আমি একটু করে রাখতে চাই যে শ্রমিক বিক্ষোভে উস্কানি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আপনারা এনেছেন, এনে 7টি মামলা হয়েছে, এতে আসামি করা হয়েছে 1000 খানেক শ্রমিককে, গ্রেপ্তার করা হয়েছে 19 শ্রমিক নেতা ও 1 সাংবাদিককে। এই সমস্ত মামলা এবং গ্রেপ্তার যৌক্তিকভাবে হয়েছে কিনা এই সম্পর্কে আপনার একটু বক্তব্য শুনবো। আপনি মিশু আপার প্রসঙ্গে যদি বলতেন যে স্মারকলিপি দিয়ে আসা হয়েছিল এবং প্রস্তাবগুলি আপনারা বিবেচনা করেছেন কিনা। না, প্রথমেই হলো ওনারা যে স্মারকলিপি দিয়েছেন আমার কাছে, এটা সত্যি কথা, কিন্তু ওনারা তো সরকারের কাছে দিবেন। ওয়েজ বোর্ড গঠন করা বা রিভিউ করা, ওয়েজ নিয়ে কোনো কথা বা অন্যান্য দাবি দেওয়া নিয়ে কথা, সেটা শ্রম মন্ত্রণালয় আছে, শ্রম অধিদপ্তর আছে, সেখানে দিবেন। তারা আমাদেরকে এবং ওনাদেরকে নিয়ে বসবেন, বসে সরকার এটা ঠিক করবেন। এটা তো আমাদের ঠিক করার কোনো কিছু নাই। আমরা স্মারকলিপি দিয়েছে, স্মারকলিপি রিসিভ করেছি, স্মারকলিপি তো এরকম সব জায়গায় দেওয়া হয়। আমার কথা হলো ওনারা সরকারের কাছে দিবেন। দ্বিতীয় কথা হলো উনি বলেছেন সরকারের কর্মকর্তাদের ওয়েজ বাড়ানো হয়েছে। আমাদের 2000, সেটা কখন তাদের লাস্ট বাড়ানো হয়েছিল সেটা উনি বলুক। আমাদের কিন্তু 2006 বছরের মধ্যে 223% বেতন বাড়ানো হয়েছে। তাহলে আমাদের বেতন আগে বাড়ানো হয়েছে, তারপরে সরকারের কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। আর এমনিতেই আমরা যেহেতু বিগত ওয়েজ বোর্ডগুলোর আগে দেখা গেছে যে এরকম ঘটনা ঘটে, সেই জন্য আমরা গত ওয়েজ বোর্ডে
শ্রমিক নেতাও ছিল, একটা ওয়েস্ট বোর্ডের শ্রমিক নেতা থাকেন, শ্রমিক পক্ষ থাকেন এবং মালিক পক্ষ থাকেন, একজন নিরপেক্ষ সদস্য থাকেন, আর আপনার একজন জাজের নেতৃত্বে এটা হয় একজন। তো সেই ওয়েস্ট বোর্ড সবাই মিলে একমত হয় যে আমরা ভবিষ্যতের জন্য একটা মিনিমাম ইনক্রিমেন্ট সিস্টেম চালু করে দেই। সেই মিনিমাম ইনক্রিমেন্ট সিস্টেম কিন্তু এখনো বলবৎ আছে, 5% ইনক্রিমেন্ট মিনিমাম। তারপরে কেউ যদি ভালো কাজ করে তাকে আরো বেশি দেওয়া হয়, সেটা কিন্তু এক জিনিস। আর একটা জিনিস হলো যে শ্রম আইন, শ্রমবিধি মেনে তো সবাইকে চলতে হবে। এটা কি শুধুমাত্র মালিক পক্ষের জন্য শ্রম আইন নাকি শ্রমিক পক্ষের জন্য? আপনার বক্তব্য পরিষ্কার। আমি গ্রেপ্তার প্রসঙ্গে যদি আপনি একটু বলতেন, 19 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, ব্যাপারটা হলো আসামি করা হয়েছে হাজারখানেক শ্রমিককে। জি, ওইটা প্রসঙ্গে যদি একটু বলেন। না, গ্রেপ্তারের বিষয়টা হলো তথ্যভিত্তিক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে। জনাব সিদ্দিকুর রহমানকে আমরা এখন শুনতে পাচ্ছি না, তবু তার বক্তব্য মোটামুটি পরিষ্কার। মিশপ, আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা, যে বিষয়টি মজুরি বাড়ানোর বিষয়টি সরকারের কাছে সরাসরি উত্থাপন করা উচিত এবং সব পক্ষের মিলিত অবস্থাতে সেটি করা উচিত এবং শ্রম আইন সবার মেনে চলা উচিত? মিশপা, আমি মনে করি যে আপনি ঠিক বলেছেন যে শ্রম আইন সবার মেনে চলা উচিত। আমরা কিন্তু এই জিনিসটা জানি যে ত্রিপক্ষীয় ইনফ্যাক্ট আসলে 4 পক্ষ, সরকার, মালিক, শ্রমিক এবং নিরপেক্ষ একজন নিয়ে মজুরি বোর্ড গঠিত হয় এবং সেই মজুরি বোর্ড মজুরি ঘোষণা করে। 2013 সালের ডিসেম্বরে সর্বশেষ গার্মেন্টস শ্রমিকদের মজুরি বাড়ানো হয়েছিল 5,300 টাকা। আমি সেটা বলছি যে 5,300 টাকা বাড়ানোর পর সেই মজুরি বোর্ড এখনো রয়েছে, যার জন্য আমরা ওনাদেরকে স্মারকলিপি দেওয়ার আগে আমরা যেটা করেছি যে 25শে মে আমরা বর্তমান যে ওয়েস্ট বোর্ড যেটা আছে, যেটা 13 সালে যেটা গঠিত হয়েছিল, সেই ওয়েস্ট বোর্ডের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি এবং আমরা ওয়েস্ট বোর্ডকে আমরা চেয়ারম্যান সাহেবকে, ওরা সচিব যারা ছিলেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। না মিশপ, আপনি বলতে থাকেন। মিশপ, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমরা মজুরি বোর্ডে স্মারকলিপি দিয়েছি। 2013 সালে যে মজুরি বোর্ড হয়েছিল সেই মজুরি বোর্ড তো আরেকটা নতুন মজুরি বোর্ড হওয়ার আগ পর্যন্ত সেটাই বহাল থাকবে, এটা বিবেচনা করেই কিন্তু আমরা মে মাসের 25 তারিখে আমরা মজুরি বোর্ডে স্মারকলিপি দিয়েছি এবং মজুরি বোর্ডের চেয়ারপারসন এবং মজুরি বোর্ডের সচিব যে ম্যাডাম ছিলেন তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তারা এই বক্তব্যটা আমরা যে স্মারকলিপি দিয়েছি সেটা যেন তারা সরকারকেও জানান এবং তারা যেন এটা নিয়ে বসেন, আলোচনা করেন। আমরা বিজেপিকে স্মারকলিপি দিয়েছি, বিকেবিকে স্মারকলিপি দিয়েছি। এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা সরকারকে, শ্রমমন্ত্রীকে স্মারকলিপি দেয়া। মিশপা, আমার একটা প্রশ্ন ছিল যে বেতন বাড়ানো বা পোশাক কারখানার বিভিন্ন যে আপনাদের যে দাবিগুলি আছে, সেই যৌক্তিক দাবিগুলির পরিপ্রেক্ষিতে মালিকরা অনেক সময় বলেন যে অনেক কারখানা তাতে লোকসানের সম্মুখীন হয় এবং কারখানাগুলি বসে যেতে বাধ্য হচ্ছে। আপনারা কি এই বিষয়টি নিয়ে কিছু ভেবেছেন কিনা, যে শুধু বড় কারখানাগুলি টিকে থাকছে এবং ছোট কারখানাগুলি বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে? এটা তো বড় মাছ ছোট মাছকে গিলে ফেলে, সেটাও তো একটা ব্যাপার। কারণ ওনারা দেখা যাচ্ছে বড় গ্রুপ অফ কোম্পানি যেটা, তাদের এক একজনের 20টা 22টা 23টা 15টা 17টা 12টা করে এক একটা গ্রুপ অফ কোম্পানিতে আছেন। তাহলে ওনারা অন্য ছোট যে সমস্ত কোম্পানিগুলো আছেন তারা তো সেরকম অর্ডার তারা পেতে পারেন না, সেই সমস্ত কারণে কিন্তু হয়। কিন্তু শ্রমিক আন্দোলনের কারণে কোনো কারখানা বন্ধ হয়েছে, ট্রেড ইউনিয়নের কারণে, কোনো নেতাদের কারণে কোনো কারখানা বন্ধ হয়েছে কিংবা উৎপাদন কমেছে, এরকম কোনো দৃষ্টান্ত বাংলাদেশে নেই। না, ওরা একটা কথা প্রায় বলতে চান যে তারা আসলে লোকসানের সম্মুখীন হয়ে ছোট কারখানাগুলি টিকতে পারছেন না। যারা হচ্ছে একটা বাংলাদেশকে যদি $50 বিলিয়ন রপ্তানিতে যেতে হয়, যারা এটি সিগনিফিক্যান্ট রোল প্লে করবেন, তারা আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বেশি। না, এটা তো ওনাদের দিক থেকেও বলা হয়েছে, সরকারের দিক থেকেও বলা হয়েছে, বিজিএমইর দিক থেকেও আমি অনেকবার শুনেছি তারা বলেছেন যে সিক ইন্ডাস্ট্রি, তারা একটা কথা বলেন, ওই সিক ইন্ডাস্ট্রিগুলি আসলে টিকতে পারবে না। এই বাজারে এখন যে পরিস্থিতি, যে প্রতিযোগিতার মধ্যে পড়েছে, আমরা বিশ্বের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করতে হচ্ছে, যে চায়নার সাথে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, ভারত সবগুলির সাথে আমাদের কিন্তু প্রতিযোগিতা করতে হচ্ছে। সেই সমস্ত দেশগুলিতে আমি প্রাসঙ্গিক বিবেচনা করে একটা কথা বলি যে আমাদের ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখবার জন্য যে অবকাঠামো, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি গড়ে ওঠেনি। আপনি দেখেন আমরা যে সমস্ত দেশগুলিতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, প্রতিযোগী আমাদের দেশগুলো, চায়নাতে একজন শ্রমিক, এই গার্মেন্টস শ্রমিকের মজুরি হচ্ছে, ন্যূনতম মজুরি হচ্ছে $149, আর বাংলাদেশের হচ্ছে $66। আপনি পার্থক্যটা দেখুন। ক্যাম্বোডিয়ায় গার্মেন্টস শ্রমিকদের
ন্যূনতম মজুরি হচ্ছে $140 আর বাংলাদেশে $66। জি। আজকে ভিয়েতনামে ন্যূনতম মজুরি মিশাপা আপনার বক্তব্য নিয়ে আমরা আবার ফিরবো আপনার কাছে, আমরা ততক্ষণ একটা বিরতি নিচ্ছি, ফিরছি। সিদ্দিক ভাই, মিশু আপা যে প্রসঙ্গটা অবতারণা করছিল, আমি শেষ থেকে শুরু করি যে পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে বেশি করে মজুরি দেওয়া সম্ভব হয়, চীনে, ভিয়েতনামে বা কম্বোডিয়ার যে উদাহরণগুলি আমরা পাই, আমরা বাংলাদেশ সেটা পারি না কেন? প্রথমেই হলো আমাদের যে সক্ষমতা, আমাদের সেই বেতন দেওয়ার সক্ষমতা আছে কিনা, এবং আমাদের যে শ্রমিকদের এফিসিয়েন্সি লেভেল আর চায়নার একজন শ্রমিকের এফিসিয়েন্সি লেভেল কখনোই এক না। তাছাড়া আমাদের কিন্তু লিড টাইম সবসময় বেশি লাগে, কারণ আমার কোর র মেটেরিয়াল নাই। চায়নায় কিন্তু সবকিছু আছে। এখন আপনি যদি আমাকে চায়না বা ভিয়েতনামের সাথে কম্পিটিশনে টিকে থাকতে হয়, তাহলে আমাকে কম প্রাইসেই কাজ করতে হবে। কারণ তা না হলে বায়ার আমার কাছ থেকে 2 মাস বেশি সময় দিয়ে, লিড টাইম বেশি সময় দিয়ে কেন আমাদের কাছ থেকে নিবে? 2 মাস বেশি সময় লাগতেছে এবং আমাদের দক্ষতার প্রসঙ্গে। তাছাড়া জি জি সিদ্দিক ভাই বলেন, খুব দ্রুত একটু শেষ করে দেন। জি সিদ্দিক ভাই। আমাদের ওই শুধুমাত্র এই আশুলিয়া এলাকায় একটা জায়গায় প্রায় 50টা ফেডারেশনের অফিস আছে। কেন এত শ্রমিকদের অফিস, ফেডারেশনের অফিস থাকতে হবে? এটা একটা সেন্ট্রালি তাদের অফিস আছে, সেখানে তারা কাজ করতে পারে। তারা ওই এলাকায় গিয়ে। সিদ্দিক ভাই আপনাকে অনেক ধন্যবাদ। মিশু আপা, এক আশুলিয়া এলাকায় এতগুলি শ্রমিক ফেডারেশনের অফিস কেন, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের বলতেন। জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমি যেটা বলতে চাই যে উনি চায়না, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়ার কথা বলেছেন, আমি আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানি কথা বলতে চাই। পাকিস্তানি কিন্তু শ্রমিকদের ন্যূনতম মজুরি হচ্ছে $94 আর বাংলাদেশে $66। তাহলে পাকিস্তান কি বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়ে আছে? বাংলাদেশে কিন্তু আপনারা জানেন সবাই যে চায়না 1 নম্বরে আছে এবং বাংলাদেশ হচ্ছে আজকে রপ্তানির ক্ষেত্রে, গার্মেন্ট রপ্তানির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান। তারপরে কিন্তু তারপরে কিন্তু এই অবস্থা আমার মনে হয় যে আরেকটা ব্যাপার আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সারা পৃথিবীর সমস্ত আইনে আছে, সংবিধানে, বাংলাদেশের সংবিধানে আছে, শ্রম আইনের সমস্ত আইনে কিন্তু আছে। এতগুলি অফিস আশুলিয়ায় কেন, এতগুলি ফেডারেশন আশুলিয়ায় কেন? আমি সেটাই বলছি। তাহলে ফেডারেশন তো অনেকগুলো, এখন তাদের যদি সেখানে অফিস থাকে, এটা শ্রমিক স্বার্থ বিরোধী অবস্থান নয়, শিল্প স্বার্থ বিরোধী অবস্থান নয়, দেশ বিরোধী অবস্থান নয়, বিজেপি বিরোধী অবস্থান। আপনাকে ধন্যবাদ। সিদ্দিক ভাই, আপনি পাকিস্তানের কথাটা 10 সেকেন্ড একটু যদি বলেন, পাকিস্তানে কেন $96? উনি পাকিস্তানে বেতনের কথা বলেছে। পাকিস্তানে তাদের কোর র মেটেরিয়াল আছে, তাদের পোর্ট আছে। ওকে, কোর র মেটেরিয়াল এবং পোর্টের কারণে আপনি বলছেন সিদ্দিক ভাই এবং মোশাররফ আহমেদ, আপনাদের অনেক ধন্যবাদ। রেসিপিকে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। জঙ্গি সংগঠনের সক্রিয় হচ্ছে নারী ইউনিট। সুইসাইডাল ভেস্ট ও শিশুকে ঢাল হিসেবে ব্যবহার জঙ্গি বিরোধী অভিযানে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ হিসেবে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ। একটি বিরতি থেকে ফিরে নিয়ে এসে কথা বলছি তার সঙ্গে। জেনারেল রশিদ, নারীরা যে জঙ্গি হয়ে উঠছে, এতে জঙ্গিবাদী গোষ্ঠীর বাড়তি কোনো সুবিধা হয় কিনা যা পুরুষ জঙ্গিদের কাছ থেকে পাওয়া যায় না, এটি হচ্ছে এক। আর নারীরা জঙ্গিবাদে জড়িয়ে পড়ার প্রধান কারণ কি, আপনি যদি আমাদেরকে একটু আপনার বিশ্লেষণটা শোনান। ধন্যবাদ আপনাকে। আসলে নারীরা তো সমাজের বাইরে না, এরা আমাদের সমাজেরই একটি অংশ। তো সমাজে যে জিনিসটা বিস্তার লাভ করবে সেটার সাথে নারীদের জড়িয়ে পড়াটা এটি স্বাভাবিক ব্যাপার, এটা আমি অস্বাভাবিকভাবে দেখছি না। তবে এখানে নারী জঙ্গিদের যে অংশগ্রহণ, সে গ্রহণটা কি সমাজের সব শ্রেণী থেকে উঠে আসছে সেটি আমি মনে করছি না। এখানে কিছু সংখ্যক নারীকে দেখছি যারা জঙ্গিত্ব বরণ করছেন, মূলত তারা এই জঙ্গি পরিবারের এবং জঙ্গি পরিবারের সদস্য না হলেও জঙ্গিদের আত্মীয় স্বজন। তো সেক্ষেত্রে আমরা ঠিক বলতে পারি না এই মুহূর্তে যে নারীরাই হচ্ছে সক্রিয়ভাবে জঙ্গিতে জড়িয়ে পড়ছেন। আর যে কারণটা আপনি বললেন, আমরা এদেরকে স্টাডি করে দেখেছি যে এদের মূলত এটি হচ্ছে তাদের আত্মীয় স্বজনের যে কানেকশন বা স্বামী স্ত্রীর সাথে যে সম্পর্ক, সেটিকে ধরে রাখার জন্যই তারা জঙ্গির পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে।
আপনি হয়তো লক্ষ্য করবেন যে আশকোনার ঘটনাতে আমরা দেখেছি যে তাদের ভেতরে কিন্তু মতভেদ সৃষ্টি হয়েছিল। এক গ্রুপ চেয়েছিল আত্মসমর্পণ করতে, আর এক গ্রুপ চায়নি আত্মসমর্পণ করতে। তো যারা আত্মসমর্পণ করতে চাইছিল তারা নিশ্চয়ই এই জঙ্গি মতাদর্শে তাদের একটি হতাশা থেকেই সেটা করতে চেয়েছিল বা নিজে বাঁচতে চেয়েছিল। তো সেই জন্য এই বিষয়টাকে আরো গবেষণা করতে হবে। এককভাবে আমরা এই মুহূর্তে বলা ঠিক হবে না যে নারীরা সক্রিয়ভাবে জঙ্গিবাদে তারা জঙ্গিত্ব বরণ করছেন। জেনারেল রশিদ, আমরা একটি জিনিস দেখেছি যেটি আপনি বললেন যে স্বামী যদি জঙ্গিবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে থাকেন তাহলে সহজেই স্ত্রী সেই পথে যাচ্ছেন। তো স্বামীদের সব কথা যে স্ত্রীরা শোনেন ব্যাপারটা তো এরকম না। এই কথাটি কি তারা শুনতে বাধ্য হন নাকি তারা মোটিভেটেড হন? আপনার বিশ্লেষণ কি বলে? এখানে আমি দুটো জিনিসই দেখি, একটা হচ্ছে মোটিভেশনের ব্যাপার আছে, আর একটা হচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল পারিপার্শ্বিক অবস্থার কারণে তারা বাধ্য হন। আমরা যদি আমেরিকার কথাটাই চিন্তা করি, যে আপনি জানেন যে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে যে হামলা হয়েছিল, সেখানে একটি কাপল অর্থাৎ স্বামী স্ত্রী হামলা করেছিল। সেখানে স্বামীটি স্ত্রীর থেকে সে তার জঙ্গিত্ব বরণ করেছে। তো সেটি একটি উদাহরণ। তো আমাদের এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি, দুই একটি জায়গাতে হয়তো আমাদের কাছে তথ্য এসেছে যেখানে স্ত্রী স্বামীকে প্রলুব্ধ করেছেন এই জঙ্গিবাদী মতাদর্শে যেতে। আর অন্য জায়গাতে আমরা দেখেছি সামাজিক নিরাপত্তা, তার খাওয়া পড়ার ব্যবস্থা এবং এইসব কারণে একটি আছে। আরেকটি হলো তো যে জিনিসটাকে তারা ব্যবহার করে, ধর্মের আফিম, এটা তো আপনি যে সে কেউ আক্রান্ত হতে পারি আফিমের নেশায়। তো সেখানে আফিমের নেশারও একটি প্রভাব জড়িয়ে ফেললে। জেনারেল রশিদ, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।